আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নাজমুল, স্বাগত আজকের ক্লাসে। নাজমুল এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা করব প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি। আজকের পর্ব নম্বর 20 এবং পৃষ্ঠা নম্বর 107। এই পর্বে কিন্তু আংশিক ভগ্নাংশের 3 নম্বর ক্লাস নিয়ে আমরা আলোচনা করব। প্রথম ক্লাসে আমি আলোচনা করেছি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ বা প্রপার ফ্র্যাকশন। সেকেন্ড ক্লাসে আলোচনা করেছি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ বা ইমপ্রপার ফ্র্যাকশন। আজকের ক্লাসে কিন্তু আলোচনা করবো বাচ্চারা কি আইডেন্টিটি বা অভেদ জিনিসটা কি। কারণ কি অভেদ জিনিসটা আমরা যদি না বুঝতে পারি তাহলে কিন্তু আমরা কি করতে পারবো না, আংশিক ভগ্নাংশের অঙ্কগুলো আমরা সলভ করতে পারবো না। সো বাচ্চারা চলে আজকে আমরা ক্লিয়ারলি ভাবে বোঝার চেষ্টা করি আসলে অভেদ বা আইডেন্টিটি বিষয়টি আসলে কি। লক্ষ্য করো, প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি, পেজ নম্বর 107 এবং পর্ব নম্বর 20, আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশ অঙ্ক করতে যে বিষয়গুলো লাগবে বা প্রয়োজন সেগুলো কিন্তু আলোচনা করতেছি। এর পরের পর্বে কিন্তু আমরা আংশিক ভগ্নাংশের অঙ্ক আলোচনা করব। দেখো বাচ্চারা, অভেদ বা আইডেন্টিটি এই জিনিসটা আসলে কি। ধরি পি অফ এক্স এবং কিউ অফ এক্স দুইটি বহুপদী রাশি। বহুপদীর প্রকাশটা কি বাচ্চারা তোমরা আগেই জানো, পূর্বের ক্লাসে আলোচনা করেছি। সি এক্স টু দি পাওয়ার পি, এই ধরনের রাশিকে সাধারণত বহুপদী বলা হয় কি, সি এক্স টু দি পাওয়ার পি। যেমন 2x, এটা একটা বহুপদী। কেন? এই যে লক্ষ্য করে এটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, যেমন 2x টু দি পাওয়ার, আসলে উপরে পাওয়ার কিছু নেই, মানে কত আছে, 1 আছে। তাহলে এই মানটা হচ্ছে সি এর ভ্যালু, এই যে x আর উপরে একটা কি p এর মান, তাই না? এই ধরনের রাশিকে আমরা সাধারণত কি বলবো, বহুপদী বলবো, রাইট? এটাকে আমরা কি বলবো, বহুপদী বলবো। তাহলে বহুপদীর প্রকাশটা কি বাচ্চারা দেখো, বহুপদীর প্রকাশটা হচ্ছে অবশ্যই এইটা cx টু দি পাওয়ার p আকারে প্রকাশিত হবে, তাই না? যেমন কোথাও লেখা আছে 5x স্কয়ার, তাহলে এটা একটা বহুপদী। কেন? দেখো এখানে শুরুর ভ্যালু মানটা যেটা আছে, সহগ যেটা আছে, এটা হচ্ছে c, এটা হচ্ছে তোমার কি x, আর এই যে পাওয়ারটা হচ্ছে p, দ্যাট ইজ এই পাওয়ারের প্রকাশটা p। অর্থাৎ কোন মানটাকে যদি আমরা cx টু দি পাওয়ার p আকারে প্রকাশ করতে পারি তবে ওইটাকে আমরা কি বলতে পারবো, বহুপদী বলতে পারবো, তাই না? যেমন শুধুমাত্র কোথাও লেখা আছে বাচ্চা দেখো 7, বা এটা কি বহুপদী হবে? হ্যাঁ, এটা 100% একটা বহুপদী হবে, কারণ x টু দি পাওয়ার 0 এর সাথে কিছু নেই, মানে কি x টু দি পাওয়ার 0। আর আমরা কি জানি, তাহলে এটা কি হলো c, আর এটা হচ্ছে x, আর p এর ভ্যালুটা হচ্ছে কত, 0, তাই না? তাহলে 7 এটা হচ্ছে একটা বহুপদী। কেন? 7 x টু দি পাওয়ার 0, বাচ্চা লক্ষ্য করো, x টু দি পাওয়ার 0 মানে 1, দ্যাট ইজ 7। সো এটা আমরা কি বলতে পারবো, এটা একটা বহুপদী, রাইট? এটাকে আমরা কি বলতে পারবো, বহুপদী বলতে পারবো। এখন আসো বহুপদীর ডেফিনিশনটা আমরা একটু ক্লিয়ার করি, অভেদ বা আইডেন্টিটি বিষয়টা আমরা ক্লিয়ার করার চেষ্টা করি। তাহলে আমরা বুঝতে পারলাম বহুপদী বিষয়টা কি। ধরি পি অফ এক্স এবং কিউ অফ এক্স দুইটি বহুপদী রাশি। ভেরি ইন্টারেস্টিং। যদি এক্স এর সকল মানের জন্য পি অফ এক্স এবং কিউ অফ এক্স এই দুইটা সমীকরণ সমান হয়, অর্থাৎ বাম পাশের মান এবং ডান পাশের মান এই দুইটা যদি অলওয়েজ ইকুয়াল হয়, তবেই কিন্তু আমরা সেটাকে বহুপদী বলতে পারবো। তখন তাকে অভেদ বা আইডেন্টিটি বলা হয়। অর্থাৎ পি অফ এক্স, বাম পাশে যে সমীকরণটা নিব এবং ডান পাশে যে সমীকরণটা নিব, দুইটার মান যদি অলওয়েজ সবসময় সর্বদাই যদি সমান হয়, সমান হলেই কিন্তু অভেদ হবে। বাচ্চা বুঝতে পারছো? তখন তাকে আমরা অভেদ বা আইডেন্টিটি বলবো। লক্ষ্য করো, আরো আলোচনা করতেছি, তোমরা কাজটা মনোযোগ সহকারে দেখতে থাকো। যেমন পি অফ এক্স, তাই না? এখানে দেখো ইকুয়ালস টু না, 3টা টার্ম দেওয়া থাকবে, ইকুয়াল টু কি অফ এক্স দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ অভেদটা, এই চিহ্নটাকে বলা হয় অভেদ চিহ্ন। কি চিহ্ন বলা হয়? অভেদ চিহ্ন। এত চিহ্নকে সাধারণত অভেদ চিহ্ন বলা হয়। তাহলে এখানে দেখো কি একটা एग्जांपल দিয়েছি যে সকল বীজগাণিতিক সূত্র হচ্ছে একটি অভেদ। যেমন a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এগুলোকে কেন অভেদ বলা হচ্ছে এখন আসলে বাচ্চারা এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। তার মানে কি বুঝলাম আমরা, যে সকল বীজগাণিতিক সূত্র একটি অভেদ। আচ্ছা আসলে এটা মুছে দিলাম। এখন দেখো আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সকল বীজগাণিতিক সূত্র হচ্ছে একটি অভেদ। কিভাবে সম্ভব, এইটা একটু মনোযোগ সহকারে তোমরা লক্ষ্য করো। সাসেস উদাহরণ দিলাম একটা, যেমন মনে করো বাচ্চারা a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন তুমি কি করবা, a এবং b এর যে কোনো একটা মান তোমরা ধরে নেবে ইচ্ছা মতো। a এর মান ধরে নিলা 2 আর b এর মান ধরলে তোমরা 3 মনে করলাম। ধরি হচ্ছে a ইজ ইকুয়াল টু 2, b ইজ ইকুয়াল টু 3। এখন এটা ইচ্ছা মতো মান তোমরা ধরতে পারবে, এতে কোনো সমস্যা নেই। এর মান তুমি 1, বি এর মান 2, বা এর মান 3, বি এর মান 5 ধরবে। যদি দুই পাশের মান যদি অলওয়েজ সমান হয় তখন কিন্তু তুমি ওইটাকে অভেদ বলতে পারবে। বাচ্চা বুঝতে পারছো? আচ্ছা এই পাশে আমরা এই দুইটা মান আমরা একটু অ্যাপ্লাই করি। দেখো ধরে নিলাম এটা এলএস, লেফট সাইড a প্লাস b হোল স্কয়ার। আচ্ছা এর মান কত ধরেছি আমরা 2, বি এর মান কত ধরেছি আমরা 3।
এই যে বর্গ করলাম, তাহলে 3 আর 2 যদি বর্গ করি 5, 5 এর উপরে বর্গ করলে 25। এখন আসো রাইট সাইড আর এস a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আচ্ছা বাচ্চারা অবশ্য তো মানটা অ্যাপ্লাই করো, a এর মান 2 তার উপরে স্কয়ার, 2 গুণন 2, b এর মান 3 প্লাস 3 এর উপরে স্কয়ার, রাইট। এখন ক্যালকুলেশন করো, 2 এর উপরে বর্গ করলে 4, 2 × 4 3 4 12, 3 3 9, দ্যাট ইজ যোগ করলে কত হচ্ছে 25। তার মানে কি বুঝলা, যে বাম পাশে বাম পক্ষ এবং ডান পক্ষে যদি আমরা কোনো মান ধরে নেই, নেওয়ার পরে দুই পাশের মান যদি সমান আসে, দেখো এই পাশে এসেছে 25, এই পাশে এসেছে 25, সুতরাং এটাকে আমরা অভেদ বলতে পারবো। কি বলতে পারবো বাচ্চারা? অভেদ, রাইট। তাহলে কি অভেদ যখন আমরা সেটাকেই বলতে পারবো যখন দুই পাশের মান সব সময় সমান হবে, তখন ওইটাকে আমরা কিন্তু অভেদ বলতে পারবো। আসো আরেকটা एग्जांपल আমরা আলোচনা করি। সে মনে করো ভিজ উদাহরণ যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু কি a প্লাস b ইনটু a মাইনাস b। কারণ আমি আগে বলছি সকল বীজগাণিতিক সূত্র হচ্ছে একটা অভেদ। এখন ধরে নাও ইচ্ছা মতো এর মান কত ধরবা, ধরলাম a এর মান হচ্ছে 5 আর b এর মান ধরলাম হচ্ছে 3। আচ্ছা এখন আমরা কি করব, দুই পাশে মানটা অ্যাপ্লাই করব। বাচ্চা দেখো ls দ্যাট ইজ a স্কয়ার মাইনাস b স্কয়ার, a এর মান কত ধরছি আমরা 5, সো 5 এর উপরে স্কয়ার, b এর মান কত 3 তার উপরে স্কয়ার, রাইট। তাহলে 5 এ 5 কত হয় 25, 3 3 9, তাহলে 25 থেকে যদি আমরা 9 বাদ দিই তাহলে কত হয়, অবশ্যই সেটা হবে 16, দ্যাট ইজ 16 হবে। কত হবে বাচ্চারা? 16, রাইট। এখন আসো রাইট সাইড বা ডান পাশে আমরা এই মানটা অ্যাপ্লাই করব, a প্লাস b ইনটু a মাইনাস b। দেখো তো বাচ্চারা এর মান কত ধরেছিলাম আমরা 5, b এর মান কত ধরেছিলাম 3, a এর মান কত 5, b এর মান কত 3। আচ্ছা দেখো তো 5 এবং 3 যোগ করলে কত হয় 8, 5 থেকে 3 বিয়োগ করলে 2, তাহলে 8 দুগুণ কত 16, 60, রাইট। তাহলে দেখো a এবং b এর সকল মানের জন্য বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হবে, যে কোনো মানের জন্য তোমার ইচ্ছা মতো তোমরা মান ধরে নিবা, ধরার পরে যদি বাম পক্ষের মান এবং ডান পক্ষের মান যদি সমান হয় তবে তুমি সেটাকে কি বলতে পারবে, অভেদ বলতে পারবে বাচ্চারা। চলো আরেকটি एग्जांपल আমরা প্র্যাকটিস করি। দেখো বোর্ডে লিখছি কি x + 1 হোল স্কয়ার মাইনাস x - 1 হোল স্কয়ার ইকুয়াল টু 4x একটি অভেদ। কেন অভেদ? আমি বারবার তোমাদের বলছি যে x এর যে কোনো মানের জন্য বাম পক্ষ এবং ডান পক্ষের মান যদি সর্বক্ষেত্রে সমান হয় তবে কিন্তু আমরা সেটাকে কি বলতে পারবো, অভেদ বলতে পারবো। আচ্ছা লক্ষ্য করো, ধরে নিলাম এটা বাম পক্ষ ls দ্যাট ইজ x + 1 হোল স্কয়ার মাইনাস x - 1 হোল স্কয়ার, রাইট। এখন তুমি চাইলে এটা সূত্রই অ্যাপ্লাই করে তুমি ক্যালকুলেশন করতে পারো, করলে দেখবে বাম পাশে 4x আসবে এবং ডান পাশে তো 4x দেওয়া আছে, তাহলে এটা একটা অভেদ। অথবা তুমি মান ধরে নাও, ধরে নিলাম x ইজ ইকুয়াল টু, বাচ্চারা কত ধরে নিলাম x ইকুয়াল টু ধরলাম 2। আচ্ছা এই 2 আমরা কি করব, একবার বাম পাশে একবার ডান পাশে অ্যাপ্লাই করব, করার পরে যদি মানটা সেম আসে তাহলে এটা একটা অভেদ। শুধুমাত্র 2 নয়, যে কোনো মানের জন্য যে কোনো মান 1 2 3 যে কোনো মান বসাও, দুই পাশের মান যদি সমান হয় তবে সেটাকে আমরা অভেদ বলবো। আচ্ছা লক্ষ্য করে x এর মান কত দেওয়া আছে, ধরলাম আমরা কত 2, তাহলে 2 + 1 হোল স্কয়ার, এটা হবে 2 - 1 হোল স্কয়ার, রাইট। তাহলে 2 এর একে 3, 3 স্কয়ার, 2 থেকে 1 বাদ দিলে 1, 1 এর উপরে স্কয়ার, তাহলে কত হয় বাচ্চারা দেখো 3 3 9 বিয়োগ 1 দ্যাট ইজ 8, অর্থাৎ আমরা বাম পাশের মান পেলাম কত 8 পেলাম। সো এখন আসো ডান পাশে আমরা কি দেখব, rs রাইট সাইড 4x, 4x তাহলে 4 গুণন x এর মান কত 2, সরি 4, x এর মান আমরা ধরে নিয়েছিলাম কত 2, তাহলে এই দেখো 4 দুগুণ 8। যেহেতু একটা মান ইচ্ছামতো একটা মান ধরে আমরা দেখলাম বাম পক্ষ এবং ডান পক্ষ পরস্পর সমান আছে, সুতরাং এটা একটা অভেদ। তার মানে কি আমরা মনে রাখবো, অভেদ যদি হয় সেক্ষেত্রে সমীকরণের বাম পক্ষ এবং ডান পক্ষ দুই পাশের মানই কিন্তু সমান হবে বাচ্চারা, তাই না। তুমি যে কোনো মান ধরে নিলাম x বা y বা z a অথবা b, যে কোনো মানের জন্য যদি বাম পক্ষ এবং ডান পক্ষ সর্বক্ষেত্রে সমান হয়, সমান হলেই শুধুমাত্র সেটাকে আমরা অভেদ বলতে পারবো, না হলে কিন্তু অভেদ বলতে পারবো না। আশা করি এই ক্লাসের মাধ্যমে অভেদ বিষয়টা কি এবং অভেদ এর মান কিভাবে নির্ণয় করতে হয় তোমরা ক্লিয়ারলি ভাবে বুঝতে পেরেছো। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।